আসসালামু আলাইকুম সবাইকে। ভালোবাসার অধিকার গল্পের 5 নাম্বার পার্ট। তো যারা প্রথম পার্ট এখনো দেখেননি তারা দেখে আসুন। তো চলুন আর বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। নেহা কোনো রকম একটা 3 পিস পরে বের হয়, চুলগুলো ঠিকমতো আঁচড়ায়নি, একটা কাটা দিয়ে কোনো রকম আটকে নিয়েছে। নেহা নিচে নেমে অবাক হয়, নিখিল পুরো সেজেগুজে ফুলবাবু সেজে এসেছে। আজব লুক, এত ভাব মারার কি আছে, মনে তো হয় বিয়ে খেতে যাচ্ছে। নেহা গিয়ে চুপচাপ সিটে বসে সিট বেল্ট লাগিয়ে নেয়। নিখিল নেহার ফুলামুখ দেখে একবার তাহমিদা বেগম যে ঠেলে পাঠিয়েছে ঠিক বুঝলো নিখিল। নিখিল ড্রাইভিং সিটে বসে নেহাকে বলল, এভাবে পেতনি সেজে এসেছিস কেন? একটু ঠিকঠাক মতো চুলগুলো বেঁধে আসতে পারলি না? নেহা বলল, না পারলাম না। আমার মতো পেতনির সাথে কে যেতে বলেছে আপনাকে? কোনো সুন্দরী রমণীকে পাশে বসালেই পারেন, আমি তো জোর করে আসিনি আপনার সাথে যাওয়ার জন্য। নিখিল বলল, কথায় কথায় এভাবে রেগে যাস কেন এখন? নেহা মুখ ঘুরিয়ে নিল, বিরক্তকর লোকের সাথে কোনো কথা বলবে না। নিখিল গাড়ি থামালো, কোথাও একটা গাড়ি থেমে যায়। নেহা নিজেও এবার মাথা তুলে দেখলো। নিখিল নিজে নেমে গাড়ির দরজা খুলে নেহাকে বলল, নেমে পড়। নেহা বলল, কেন, মাঝ রাস্তাতে আমাকে রেখে যাওয়ার ধান্দা আপনার? নিখিল বলল, হ্যাঁ। নেহাকে হাত টেনে নামালো নিখিল। নেহা একরাশ মন খারাপ নিয়ে নামলো। একটা জায়গায় ছোট দোকান, সবগুলো দোকান নানা রঙের বাতি দিয়ে সাজানো, মনে হয় কোনো মাজার। বড় কথা, মেলা হচ্ছে রাতের বেলাতে, মানুষেরও অভাব নেই। নেহা চোখ চকচক করে উঠল। তার কতদিনের ইচ্ছা ছিল রাতের বেলা মেলায় যাবে। শুধু একবার গ্রামের মেলায় গিয়েছিল, তাও সন্ধ্যা হওয়ার আগে বাড়িতে ফিরতে হয়েছিল তাদের। নেহার মন খারাপ টারাপ সব দৌড়ে পালিয়ে গেছে। নিখিলের প্রতি রাগটা পড়ে গেছে, সে ভুলে গেছে তাকে এখানে নিখিল নিয়ে এসেছে। নেহা ব্যস্ত মুগ্ধ নয়নের রং বেরঙের জিনিসগুলো দেখতে লাগলো। সেদিকে পা বাড়াতে একটা শক্তপোক্ত হাত আটকে থামিয়ে দিল তাকে। নিজের কাঁধে বাধা পেয়ে নেহা তাকায়। নিখিল বলে উঠল, একা একা যাওয়ার চিন্তাও করবি না? তোকে হারিয়ে নিজেকে পাগল বানানোর কোনো ইচ্ছে আমার নেই, চুপচাপ দাঁড়িয়ে থাক, আমি কথা বলে আসছি। নেহা গাড়িতে হেলান দিয়ে দাঁড়ালো। নিখিল একটু দূরে দাঁড়িয়ে ফোন কানে ধরলো। অপাশ থেকে মিহির বলল, কিরে ঠিকঠাক পৌঁছাতে পারলি তো? শালা, তুই এত রাত বিরাতে এমন জিনিসের লোকেশন চাস? কি বলবো, ফ্রিতে কামলা পেয়েছিস আমাকে? শুন, আমার বউয়ের জন্য গিফট কিনে আনবি, না হয় পরের বার আমার কোনো সাহায্য তোকে আমি করব না। নিখিল বলল, তোর বউকে তোর থেকেও বেশি ভালোবাসার মানুষ আছে এখানে। আমার বউ আমাকে ভুলে যেতে পারে, কিন্তু নিজের জন্য নিবে আর বৃষ্টির জন্য নিবে না, এটা হতেই পারে না। মিহির বলল, যা যা, তোর ওই সময়। নিখিল বলল, কাজের জন্য থ্যাঙ্কস দিতে পারলাম না, বাই। টয়া খাবার টেবিলে অপেক্ষা করছে নিখিলের জন্য, তার দৃষ্টি অশান্ত। নিখিলের সাথে নেহাও নেই, বিষয়টা কেমন খটকা লাগলো। তাহমিদা বেগম টয়ার নজর দেখলেন মনোযোগ সহকারে, তার বুঝতে বাকি নেই কিছু। তাহমিদা প্রশ্ন করেই বসলেন, টয়া খাচ্ছ না কেন, কারো অপেক্ষা করছো নাকি? টয়া থতমত খেলো কিছুটা, আমতা আমতা করে বলল, না মানে আন্টি, নেহা আর নিখিল ভাই কি খাবে না? তাদেরকে দেখছি না যে। তাহমিদা বেগম বলল, না, তারা দুজন বাহিরে একটু ঘুরতে গেছে। তাহমিদার কণ্ঠ অতি শান্ত। টয়া অবাক হলো কিছুটা, রাতের বেলা মেয়েকে তার চাচাতো ভাইয়ের সাথে একা ঘুরতে পাঠিয়েছে মহিলা, তারপরও এত শান্তভাবে কিভাবে কথা বলছে? সাব্বির বলে উঠলো, আরে টয়া, তুমি বুঝছো না এখনো? তখনকার কথা মনে আছে তো, তোমার শাড়ি আর আলমারি? টয়া বুঝলো সাব্বিরের কথা, সে মাথা নাড়ালো। সাব্বির আবারও বলল, ওই শাড়ির মালিকের কাছে গেছে নিখিল আর নেহা। নেহাকে নিয়ে যাওয়ার কারণটাও একই, ওকে বেশি ভরসা করে নিখিল ভাই। সাব্বির কথাটা শেষ করে হাসলো। জেরিন বৃষ্টি দুই দিক থেকে সাব্বিরকে খোঁচা মারলো, কাহিনী কি জানার জন্য। সাব্বির খাবার মুখে তুলতে তুলতে বলল, দুজন 500-500 দে, সব বলবো। উফ, কিয়া সিন থা। জেরিন আর বৃষ্টি বলল, দিব দিব, আগে বল। আর এদিকে নিখিল পকেটে মোবাইল রেখে নেহার কাছে আসলো। নেহার দিকে তাকিয়ে নিচ থেকে ওড়না টেনে ঘুমটা দিয়ে দিল। নেহা খুশি হলেও তা প্রকাশ করলো না। নিখিল নেহার হাতের দিকে তাকালো, স্বর্ণের চুড়ি দুটো জলজল করছে, এক হাতে শুভ্র রঙা ব্যান্ডেজ, ফর্সা ত্বকের সোনালী রঙা ফুটে উঠেছে অনেক। নিখিল দৃষ্টি হাতে নিবদ্ধ করে বলল, তোর হাত ধরে হাঁটি নিহারিকা। নেহা চমকালো, নিখিল ভাই তার হাত ধরতে অনুমতি চাইছে, এও কি হওয়ার ছিল? নেহা অবাক নেত্রে তাকিয়ে আছে। নিখিল আবারও বলল, অনুমতি দিবি না? নেহা বাকরুদ্ধ, স্তব্ধ, কি বলবে এখন? নিখিল নেহার মুখ দেখে হাসলো, নিচ থেকে হাত ধরলো নেহার। নেহা একবার চট করে তাকালো নিজের বাম হাতটার দিকে। আজ নিখিল হাতটা কবজিতে ধরেনি, আঙুলের ভাজা আঙুল গুলিয়ে শক্ত করে ধরেছে। নেহার শরীর খেলে গেল মৃদু এক কম্পন, নিজেকে কেমন অসার অসার লাগছে, মনে হচ্ছে দুর্বলতায় নেতিয়ে পড়বে শরীর। এ কি অধিক সুখের ফল নাকি অবিশ্বাস্য কাণ্ড? নিতে পারেনি মস্তিষ্ক। নিখিল বলল, কি খাবি বল, এখানে একটা জিনিস পাওয়া যায় যেটা তোর মতোই মিষ্টি। নেহা বলল, ছি, ফ্লার্ট করা শিখেছেন আপনি। নিখিল বলল, ওখানটায় মসুর ডালের তৈরি চিকন জিলাপিও পাওয়া যায়, খাবি? নেহা এবার আর না করতে পারলো না। দুপুরে অল্প খাওয়ায় খিদেটাও বেশ বেড়েছে, পেটের ভিতরটা কেমন খাবারের কথা শুনে চনমনে হয়ে উঠেছে। নিখিল ঠিক বুঝে শুনে তার প্রিয় খাবারটার নাম নিয়েছে। নেহা উপর নিচ মাথা নেড়ে বুঝালো সে খাবে। দোকানের একপাশে দাঁড়িয়েছে দুজন, ভিড় নেহাত মন্দ নয়। নেহা হাত বাড়িয়েছে দোকানের নিকট। নিখিল নিজের হাত দিয়ে নিল কাগজে মোড়ানো লালচে লোভনীয় জিলাপি। নেহা তা দেখে ঠোঁট উল্টালো।
নিখিল আরেক হাতের আঙুলের সাহায্যে নেহার নাকের উপর টোকা মেরে বলল, চল ওদিকে, এদিকে বেশি মানুষ। নেহার বাম হাতের উপর নিখিল প্যাকেটটা রাখলো, নিজের হাত টিস্যু নিয়ে তাতে জিলাপি ধরে নেহার মুখের কাছে দিয়ে বলল, এবার খা, নিজের হাতে খাবি কম, ছড়াবি বেশি। আর এবার এক হাত তো আগেই আহত করে রেখেছিস, রস লাগিয়ে সর্বনাশটা না করে খেয়ে নে। নেহা কথা না বাড়িয়ে খেতে লাগলো। খাওয়া শেষ হতে নিখিল সযত্নে নেহার মুখ মুছিয়ে দিল। নেহার কাছে আজকে নিখিল মেহমেদ চৌধুরী খুব অচেনা, যেন অন্য কোনো ধাঁচের নতুন মানুষ, যে নেহাকে কথায় কথায় রাগ দেখাচ্ছে না। এমন না যে মিষ্টি করে কথা বলছে বা রোমান্টিক কিছু বলছে, তবুও নেহার মনে হচ্ছে এই মানুষটার ব্যক্তিত্ব তার চিরাচেনা নিখিল ভাইয়ের সাথে মিলে না। ঘুরে ঘুরে সবকিছু দেখলো ওরা। নেহার হাত এক মুহূর্তের জন্য ছাড়েনি নিখিল। তারপর বলল, চল সবার জন্য কিছু কিনে নে, কাল যখন জানবে তোকে একা মেলায় ঘুরিয়েছি, তখন সবগুলো যখন ধরবে তখন তো কিছু না কিছু দিয়ে বুঝ দিতে হবে নাকি। নেহা মিনমিন করে বলল, সবাইকে নিয়ে আসলেই হতো। নিখিল মনে মনে বলল, তোমার মতো মাথা মোটা তো আমি, সবাইকে নিয়ে আসি, সাথে ওই টয়াও আসুক। নেহা সবার জন্য অনেকগুলো জিনিস কিনেছে, মা, বড় মা, মেজো মায়ের জন্যও নিয়েছে। সবগুলো কেনা শেষে নিখিলকে বলল, শেষ, চলুন। নিখিল বলল, তুই নিজের জন্য কিছু নিলি না কেন? নেহা বলল, আমার তো কিছুই লাগবে না, সবকিছুই তো আছে আমার, বেশি কিনে কি করব? নিখিল কিছু বলল না। নেহার হাত ধরে গাড়ির কাছে চলে আসলো। নেহা পেছনে সিটে ব্যাগগুলো রেখে দিল। গাড়িতে ওঠার আগে নিখিল আবারও বলল, চোখ বন্ধ কর নেহা। নেহার এদিকে ঘুম পেয়েছে, রাতও তো বাড়ছে, আর ওনাকেও দেখো রঙে ধরেছে। নেহা বিনা বাক্যে চোখ বন্ধ করলো। তারপর নিখিল বলল, এবার তাকা। নেহা চোখ খুলে অবাক হলো। একটা তোরা পুরোটা চকলেটে ভরা, তাও সবগুলো ওর পছন্দের চকলেট, কোনো ব্র্যান্ড বাকি রাখেনি। কিটক্যাট থেকে শুরু করে ডার্ক চকলেট সব আছে। তারপর বলল, ইটস ফর ইউ অবুজ পাখি। নেহা এবার তোরা হাতে নিয়ে বলল, এই এক মিনিট, অবুজ পাখিটা আবার কে? আপনার মতলব কি বলুন তো? আমার সাথে এত ভালো ব্যবহার করছেন কেন? নাকি আপনার প্রেমিকা আপনাকে ছেঁকা দিয়েছে তাই আমাকে এসব দিয়ে পটাতে যাচ্ছেন? নেহা ভ্রুযুগল নাচিয়ে জিজ্ঞেস করলো। নেহা হতাশ কণ্ঠে বলল, আপনার জন্য আমার এক বালতি সমপরিমাণ কষ্ট হচ্ছে। আপনার মতো একজনকে যে রমণী ছেঁকা দিল, তাকে দেখার অনেক স্বাদ জেগেছে আমার। নিখিল বিরক্তি নিয়ে বলল, মাথা মোটা। নেহা গাড়িতে উঠে নিখিলকে আর পাত্তা দেয়নি, সে মনের সুখে চকলেট খাচ্ছে। নিখিল ড্রাইভ করার ফাঁকে দেখছে নেহাকে। মেয়েটা ক্ষণে ক্ষণে এক এক রূপ নিয়ে হাজির হয়, কখনো অনেক বুঝদার, আবার কখনো একটা বাচ্চা। নেহা বিভোর ঘুমে, হাতে একটা অর্ধেক খাওয়ার চকলেট, কিছুটা মেল্ট হয়ে হাতে লেগেছে, ঠোঁটের কোণেও কিছুটা লেগে আছে। বাড়ির কাছে এসে গাড়ি থামলো ওদের। নিখিল টিস্যু দিয়ে নেহার হাত মুখ পরিষ্কার করলো। নেহার দিকে কতক্ষণ তাকিয়ে থেকে কপালে গভীর চুম্বন দিল। বিড়বিড় করে বলল, তোমাকে দেওয়া আমার ভালোবাসার দ্বিতীয় স্পর্শ, এটা নক্ষত্রের রাত, শুধু তোমাকে জানিয়ে দেওয়ার অপেক্ষায়। আর এদিকে সকাল সকাল সাব্বিরের রুমে এক প্রকার হামলা দিয়েছে জেরিনার বৃষ্টি। নেহার সাথে দেখা হয়নি সকালে, মহারানী নিশ্চিত ঘুমাচ্ছে পরে পরে। তাদেরকে একটু বলেও গেল না, একা একা রাতের বেলা রোমান্টিক ডেটে গিয়েছে মহিলা। আজ একবার সামনে পাক, ওর ক্লাস তো পরে নিবে, আগে সাব্বিরের সাথে বোঝাপড়াটা করে নিতে হবে। রাতের বেলা দুজনের থেকে টাকা নিয়েছে, কিন্তু কাহিনী বলেনি। কি বজ্জাত হয়েছে ছেলেটা। জেরিন দরজায় এলোপাতারি ধাক্কা দিচ্ছে আর বলছে, সাব্বির, আজকে যদি তুই দরজা না খুলিস তো বেশি ভালো হবে না বলে দিচ্ছি। তোর গার্লফ্রেন্ডের গুডাউনে আগুন লাগাবো আমি। টাকা মেরে খাওয়ার ধান্দা করলে মস্ত বড় ভুল ধারণা হবে তোর। এই জেরিনের টাকা মেরে কেউ শান্তি পায় না বলছি। আর তুই চিরকুমার থাকবি, বউ জুটবে না তোর। বেচারা বৃষ্টি কানে হাত চেপে দাঁড়িয়ে আছে। এরিনাপুর গলা না ফাটা বাস, মা শুনতে পেলে এখন তিনজনকেই লাগাবে উত্তম মধ্যম। বৃষ্টি কণ্ঠ খাদে নামিয়ে বলল, আপু আসতে বলো, মা শুনতে পেলে সকাল সকাল কেলানি খেতে হবে। তার উপর আমি পড়া থেকে উঠে এসেছি। জেরিন সোনার পাত্রী নয়, শেষে হার মানল সাব্বির। দরজার হাতলে ধরে ঘুমু ঘুমু চোখে বের হলো। হাই তুলতে তুলতে বলল, বইনে, তুই কি বিয়ে করে না যাওয়ার আগ পর্যন্ত আমাকে শান্তি দিবি না? তোর সেমিস্টারে জাদু করে আরেকদিন পর পরীক্ষা এনে দিয়ে তোর পড়াশোনা শেষ করতে পারলে শান্তি লাগতো আমার। মাস্টার্স গিয়ে শ্বশুরবাড়ি হারিবাতিলের সাথে করতিম। জেরিনের কথা কানেই তুললো না যেন, ঠেলে রুমে ঢুকে পড়লো। বৃষ্টি জেরিন সাব্বিরের খাটে আয়েশ করে বসলো। সাব্বির তড়িঘড়ি করে বলল, দাঁড়া, অন্তত ব্রাশটা করে আসি। জেরিন নাকুচ করে বলল, তুই 5 হাত দূর থেকে কথা বল, তাহলেই হবে, গন্ধটন্ধ আসতে পারবে না। বৃষ্টি নাক কুচকালো। সাব্বির বলল, তুই এত অসামাজিক কেন জেরিন বোন? সাব্বির গতকালের টয়া আর নেহার কথা বলার সবটুকু বলে দিল। বৃষ্টি তেতিয়ে উঠে বিরস মুখে বলল, আমার ভাইটা এমন হইলো কবে থেকে? নিজের বউরে একজন এসে বলছে রুমে ঢুকছো কেন? সে কিছু বললো না, এ কেমন কথা? সত্যি ভাইয়ার এসব লুকোচুপি খেলাটা এখন আমার বিরক্ত লাগছে। আর এদিকে নেহা ঘুম থেকে উঠে ছোটখাটো একটা চিৎকার মারলো। নিখিল উড়ে এসে একদম ওর মুখ চেপে ধরলো। নেহা অনবরত চোখের পাপড়ি ঝাপটাচ্ছে। এমনিতেই ওর হার্ট অ্যাটাকের অবস্থা হয়েছিল, তার উপর এই ছেলে তার এত কাছে চলে আসলো কেন? এবার কি হবে? নিখিলের চোখে মুখে বিরক্তি, দাঁতে দাঁত চেপে বলল, কি সমস্যা? যখন তখন এভাবে চিল্লাতে থাকিস কেন? এখানে কি সকাল সকাল ভূত এসেছে নাকি ডাকাত? নেহা চোখ খিচে বন্ধ করে ফেলেছে। নিখিল সদ্য গোসল সেরে এসেছে, পরনে বলতে শুধু একটা প্যান্ট। ঘুম থেকে উঠে খালি গায়ে নিখিল
নিখিলকে দেখে কোনো কিছু চিন্তা না করে চিৎকার দিল। নিখিল নেহার একদম কাছে এসে ওর মুখ চেপে ধরেছে। নেহার এবার শ্বাস আটকে আসার উপক্রম। নিখিলের থেকে ভেসে আসা মনমাতানো গ্রানটাই এবার নিজেকে অসার মনে হচ্ছে। নেহা হাত ছাড়ানোর জন্য উমুম শব্দ করতে থাকে। নিখিল বুঝতে পেরে নিজের হাত সরিয়ে নেয়। নেহা কয়েকবার শ্বাস নিয়ে কাপা কণ্ঠে বলল, দূরে সরুন নিখিল ভাই। নিখিল সরল না, উল্টো আরো একটু এগিয়ে আসলো। নেহা ভয় পেয়ে পিছিয়ে গেল। নিখিলের নেহার অবস্থা দেখে হাসি পেয়ে গেল। নিজেকে যথাসম্ভব ধাতস্থ করে বলে উঠল, আমাকে এভাবে দেখার অভ্যাস করেন নেহা, রোজ রোজই তো দেখতে হবে। আর এত রিয়াক্ট করার কি আছে? আমি তো পরপুরুষ নই, তোর নিজেরই বিয়ে করা স্বামী। নিখিল উঠে গিয়ে আবারও আয়নার সামনে দাঁড়ালো, চুলে জেল লাগাতে ব্যস্ত হলো। এদিকে পরপর দুইটা কথা বলে বিমূর করে রেখেছে এক রমণীকে। নেহা তবদা খেয়ে বসে আছে, কানে বাজছে নিখিলের বলা কথা, আমি পরপুরুষ নই, তোর ওই বিয়ে করা স্বামী। স্বামী শব্দটা যেন কিছু একটা আছে, তীব্র অধিকার বোধ কিংবা একটা মানুষের সবকিছুতে আধিপত্য পাওয়ার চাবিকাঠি। নেহার মনটা চট করেই ভালো হয়ে গেল। সে ভুলে গেল নিখিল অন্য কাউকে ভালোবাসে, ওসব ধারণা। তার মন শুধু বলল, নিখিল তোর, সে তোর স্বামী। নেহার মুখের হাসিটা আড়াল হলো না। আজ সে হেসেই রুম থেকে বেরিয়ে গেল। নেহাকে যাওয়ার সময় দেখলো একবার নিখিল। নেহা বেরিয়ে গেল আনমনে, হাঁটার ফলে খেলো এক ধাক্কা, তাও তার সাথে না, স্বয়ং টয়ার সাথে। নেহার মেজাজ খারাপ হতে আর কি লাগে। নেহা পুরোই এলোমেলো, চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, ফোলা ফোলা চোখ। নেহাকে দেখেই বোঝা যাচ্ছে সদ্য ঘুম থেকে উঠেছে। টয়া ভ্রুজোড়া কুচকে রেখেছে। নেহা পাশ কাটিয়ে যাবে ভেবে নিয়েছে সকাল সকাল, মুডটা নষ্ট করার কোনো মানেই হয় না। টয়া বলল, নেহা তুমি নিখিল ভাইয়ের রুমে রাতে ছিলে? নেহার বিরক্তির সীমায় আবার আকাশ ছুঁই ছুঁই। নেহা তার জামাইয়ের সাথে ঘুমিয়েছে, তাতে টয়ার কি? নেহার রাগ ফুটে উঠেছে চোখে মুখে। আজকের এই মেয়েকে একদম খুন করে ফেলবে। শুধুমাত্র আত্মীয় বলে নিখিল ভাইয়ের সাথে ঢলাঢলি করাটা সহ্য করছে, তাই বলে কি মাথা কিনে নিয়েছে নাকি? নেহাকে চিনে না তো এই মেয়ে। এ পর্যন্ত কতজনের মাথা ফাটিয়েছে তা শুধু বৃষ্টি জানে। জেরিন বৃষ্টি তখন ওই সাব্বিরের রুম থেকে বেরিয়েছে। নেহা টয়াকে মুখোমুখি দেখে দুইজন দৌড়ে আসে। বৃষ্টি ভয় পেয়ে গেছে নেহার চোখ মুখ দেখে। জেরিন বলে উঠল, কিরে তোরা দুইজন এখানে কি করছিস? যে যার কাজে যা। টয়া আবারও বলে উঠল, নেহাকে দেখলাম নিখিল ভাইয়ের রুম থেকে আসলো, জিজ্ঞেস করলাম, উত্তর তো দিলই না। বড়দের কথার উত্তর দিতে হয় নেহা কি জানে না? কেমন অভদ্র হয়ে যাচ্ছে ও। নিখিল ভাই ঠিকই করে, ওকে কড়া কথা শোনাই। নেহা এবার নিয়ন্ত্রণ হারিয়ে বসে, হাত উঠায় টয়াকে কষিয়ে একটা চর মারার জন্য, কিন্তু তা হয়ে ওঠে না। বৃষ্টি এসে হুট করে নেহাকে জড়িয়ে ধরে কিছুটা দূরে নিয়ে কানে কানে বলে, কি করছিলি তুই? এটা বাড়ি, সবাই পরে তোকে ভুল বুঝতো পাগল, অন্যভাবে সামলাতে হবে, প্লিজ কুল ডাউন। নেহা বৃষ্টিকে জড়িয়ে ধরে জোরে জোরে শ্বাস টানলো। সাব্বির হন্তদন্ত হয়ে ছুটে আসলো। রুম থেকে কাহিনী শুনতে না পারলেও বুঝলো কিছু একটা ঘটেছে। টয়ার হাতে কফির মগ সাব্বির দেখে একটা নেতা ছিনিয়ে নিয়ে বড়সড় একটা চুমুক বসালো। তারপর বলল, কফিটা কি তুমি বানিয়েছো টয়া? তা আমার জন্য বুঝি? টয়া নির্লজ্জের মতো বলল, না, নিখিল ভাইয়ের জন্য। সাব্বির নেহার দিকে তাকালো, একটা ফুটন্ত প্রায় বোমা। সাব্বির দ্রুত ভঙ্গিতে বলল, নিখিল ভাই তো সকালে 2বার কফি খায় না, জানো না তুমি? এই তো কিছুক্ষণ আগে নেহা নিজের জন্য কফি আনতে গিয়েছিল, তখন বড় মা ওর হাতে নিখিল ভাইয়ের জন্য কফি পাঠিয়েছেন, ওটা দিয়ে আসলো এখন, তাই তোমারটা আমি খেয়ে নিলাম, কিছু মনে করনি তো? টয়া বিস্ফোরিত নয়নে তাকালো। নেহা কি? নেহার ছায়াও তো রান্নাঘরের আশেপাশে দেখলো না। টয়া তো সকাল থেকে নিচে ভরে উঠে জোর করে সবাইকে সরিয়ে রান্না করলো। ওর খালামুনি তো ঢুকতে দিতেই চায়নি। সে হাত পুড়িয়ে রান্না করলো শুধু নিখিলের জন্য। আর এই মেয়ে কখন গেল রান্নাঘরে? মিথ্যা কেন বলছে সাব্বির? টয়া বলল, কখন দেখলাম না তো, আমি তো এতক্ষণ ধরে রান্নাঘরে ছিলাম। আজ সকালে সবার জন্য নাস্তাও আমি বানিয়েছি। সাব্বির যে হারার পাত্র নয় তা তো টয়া জানে। সে মিথ্যা বলে পুরো কনফিডেন্সের সহিত সাব্বির কফি মুখটা জেরিনের হাতে গুজে দিয়ে বলল, তুমি তো কিছু জানোই না টয়া, আমার বোন নেহা তো সুপার ফাস্ট, কখন যায় কখন আসে বোঝাই যায় না, পুরো বাতাসের গতি ওর, তাই বেশি চাপ নিও না, বুঝলে? সাব্বির হেলে দুলে চলে গেল। জেরিনও গেল। বৃষ্টি নেহাকে নিয়ে নিজের রুমে গেল। তো ধন্যবাদ সবাইকে। এই পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নেবেন। আর সবাই প্লিজ আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।